সীমান্ত থেকে দেশের অন্যান্য অঞ্চলে ছড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট, অনুমোদন পেল চীনের সিনোভ্যাক টিকা। বাজেটে ঋণ নির্ভর প্রণোদনায় আপত্তি বিরোধীদের, ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব করলেন সরকার দলীয়রা। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্রে গেলে দুর্নীতি বাড়বে বলছে সুজন, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনু বাজারি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। ভারতীয় ভ্যারিয়েন্ট সীমান্ত এলাকা ছাড়াও অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় 24 ঘন্টায় মারা গেছে আরও 38 জন। দৈনিক সংক্রমণ কমলেও ভারতীয় ভ্যারিয়েন্টের তীব্রতায় বাড়ছে উদ্বেগ। এদিকে জরুরি ব্যবহারের জন্য চীনের টিকা সিনোভ্যাক অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সীমান্ত এলাকায় বাড়ছে সংক্রমণ। 11 জেলায় এরই মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় শনাক্ত হয়েছে ভারতীয় ভেরিয়েন্ট। লকডাউন আরোপ করা হলেও বিধিনিষেধ মানছে না অনেকেই, আর এতে করে ভারতীয় ভেরিয়েন্ট দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছে। কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে জানানো হয়েছে এমন তথ্য। ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অন্যান্য যে কোনো ভেরিয়েন্ট থেকে অনেক বেশি। যেখানে সংক্রমণ অনেক বেশি হবে সেখানে একটি পার্সেন্টেজ অফ পিপল 1.5 থেকে 2 তাদের মৃত্যু হতে পারে। সুতরাং যদি সংক্রমণ অনেক বেশি হয়, মৃত্যুর সংখ্যা বেশি হবে। স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া তথ্য অনুযায়ী দেশে 24 ঘন্টায় মারা গেছে 38 জন। মৃতের সংখ্যা বেড়ে 12,839। শনাক্ত হয়েছে 1,676। মোট শনাক্ত 8,10,990। সুস্থ হয়েছে আরও 1,897। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 10.73%, মৃত্যু হার 1.58%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 12 জন, 60 23 জন ও 51 থেকে 60 বছরের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। এদিকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে চীনের সিনোভ্যাকের টিকা। ঔষধ প্রশাসন অধিদপ্তর এটি নিয়ে 5টি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল। এর আগে 22টি দেশে সিনোভ্যাকের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। 18 বছর বা তার বেশি বয়সীরা সিনোভ্যাকের টিকা নিতে পারবেন। 2 থেকে 4 সপ্তাহ ব্যবধানে নিতে হবে 2 ডোজ। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এই টিকা। সিনোভ্যাকের টিকার অনুমোদনের জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটির এদেশীয় এজেন্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইমার্জেন্সি পিরিয়ডের জন্য আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বলি। তো এখন এটি বাংলাদেশে ইউজ করা যাবে। আমাদের সরকার নিয়ে আসতে পারবে, চায়না থেকে আমদানি করতে পারবে। চীন সিনোফার্মের আরো 6 লাখ টিকা উপহার দেবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া চুক্তির ভিত্তিতে আরো টিকা আসবে। আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন, যাদের পরীক্ষা সমাগত অথবা যাদের পরীক্ষা দেওয়ার পরবর্তী সময় ওনারা কার্যক্রমে জয়েন করবেন, তাদের জন্য এই টিকাটি বরাদ্দকরণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়। প্রণোদনার নামে ব্যাংক নির্ভর ঋণ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জাতীয় সংসদে বাজেট আলোচনায় সরকার দলীয় সদস্যরা আর্থিক প্রতিষ্ঠান তদারকির জন্য ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব করেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সাংসদরা। মাননীয় স্পিকার, একাদশ জাতীয় সংসদের বিএনপির নির্বাচিত সাংসদরা 2020-21 অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে সাধারণ আলোচনায় স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। এই বাজেট উত্থাপন করেছেন মাননীয় মন্ত্রী কোনো ভ্যাকসিনের সুনির্দিষ্ট গাইডলাইন দিতে পারেন নাই। মানুষ ভ্যাকসিন কবে পাবে? আজকে 1.5 বছর হয়ে গেল আজকে করোনা আক্রান্ত হওয়া, আমরা 2% মানুষকে ভ্যাকসিন দিতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রী বারংবার নির্দেশনা দেওয়ার পরেও এখনো দেশের 42টি জেলায় সরকারি পর্যায়ে কোনো আইসিইউ কেন নেই?
কেন এখনো রাজশাহী বিভাগে একটা বেডের জন্য মানুষকে 2 দিন ঘুরেও একটা বেড জোগাড় করতে পারে না হাসপাতালে? চিকিৎসা সেবা এখন ব্যবসায় পরিণত হয়েছে মাননীয় স্পিকার। এদিকে আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব দেন সরকার দলীয় সাংসদ। প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় আরোপিত কর কমানোরও প্রস্তাব দেন তারা। দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী ভোগান্তি লাঘবের বিষয়টি বিবেচনায় নিয়ে 2020-21 অর্থ বছরে এই প্রণোদনা প্যাকেজের আওতা আরও বাড়িয়ে 23টি করা হয়েছে। এই আর্থিক ব্যবস্থা যথাযথভাবে পোষণের জন্য, সংস্কার করার জন্য আমাদের আরও পদক্ষেপ নেওয়া দরকার এবং এই পদক্ষেপগুলো শনাক্ত করার জন্য আমি প্রস্তাব করব যে একটি ব্যাংক কমিশন স্থাপন করা হোক। অধিবেশনের শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র বিল ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল সহ বেশ কয়েকটি বিল সংসদে উপস্থাপন করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে গেলে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এনআইডি কার্যক্রম স্বাধীন প্রতিষ্ঠানের হাতে থাকার পক্ষে মত তাদের। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভার্চুয়াল নাগরিক সংলাপে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সকল কার্যক্রম পরিচালিত হয় নির্বাচন কমিশনের অধীনে। শুধু ভোটার তালিকা তৈরির দায়িত্ব ইসির হাতে থাকবে, আর এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সম্প্রতি সরকারের নেয়া এমন সিদ্ধান্তে জনমনে উঠেছে নানা প্রশ্ন। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভার্চুয়াল নাগরিক সংলাপে অংশ নিয়ে সুশীল সমাজের কিছু প্রতিনিধি বলেন, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে দুর্নীতি বাড়বে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ তৈরি হবে। এই ধরনের একটা প্রজেক্ট যদি দলীয়করণ হয়ে যায় তার পরিণাম কি হতে পারে আমাদের ভেবে দেখা উচিত। তো সেই জায়গা থেকে এই সাফল্যকে ধরে রাখার জন্য যেটা গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন অথবা নির্বাচন কমিশনের বাইরেও যদি করতে হয় একটা স্বাধীন প্রতিষ্ঠান। পুলিশ ব্যক্তিগতভাবে সৎ কি অসৎ এটা বড় কথা নয়, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে পুলিশ কিভাবে ব্যবহৃত হয় সেই প্রতিষ্ঠানের হাতে আমি আমার পরিচয়, আমি আমার স্বীকৃতি, আমি আমার সনদ সবকিছুর দায়িত্ব তুলে দিতে আমরা খুবই আশঙ্কা বোধ করি। সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম সাখাওয়াত হোসেন এনআইডি কার্যক্রম শুরুর সময়ের চিত্র তুলে ধরেন। নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে এ ধরনের সিদ্ধান্তের নিন্দা জানান। একে নগ্ন হামলা বলে মন্তব্য করেন সুজন সভাপতি। আইডি কার্ড বানাচ্ছে, কিন্তু এখন আপনি এটা সুরক্ষা বিভাগে দিবেন মন্ত্রণালয়ের, এবং টোটাল একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং এটা নিয়ে যে আমাদের দেশে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হবে না, এটার দায়িত্বকে এটা নিশ্চয়তা কিভাবে আপনি? জাতীয় পরিচয়পত্র এটা যেটা ভোটার আইডি থেকে সম্পৃক্ত, এটার সাথে যদি পুলিশ ভেরিফিকেশন যুক্ত করে দেওয়া হয়, এটা যদি শর্ত দেওয়া হয়, তাহলে আপনারা বুঝতেই পারেন যে এটার সাথে কি রকম দুর্নীতি যুক্ত হতে পারে। নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দায়িত্ব পালনে আরো শক্তিশালী ভূমিকা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা। হস্তান্তরটা কার্যকর করতে পারেন কিনা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 খুনির খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। বাতিল করা হয় ক্যাপ্টেন নূর চৌধুরীর বীর বিক্রম খেতাব, মেজর শরীফুল হক ডালিমের বীর উত্তম খেতাব, রাশেদ চৌধুরীর বীর প্রতীক খেতাব ও মোসলেউদ্দিন খানের বীর প্রতীক খেতাব। সর্বোচ্চ আদালত ওই খুনিদের ফাঁসির আদেশ দিলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গেজেটে তাদের নাম থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই 4 খুনির খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয়। সংবাদ এ পর্যায়ে নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি, ফিরে এসে যা থাকছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, কোথাও কোথাও কোমর পানি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন রাত 9টার 21 সংবাদ। আরও 80,000 বাস্তুচ্যুত রোহিঙ্গাকে শিগগিরই ভাষান্তরে স্থানান্তর করবে সরকার। বাসস্থান সহ মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জানান, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত প্রায় ৮০,০০০ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরে উদ্যোগ নিয়েছে সরকার। ভাষাঞ্চল বসবাসের উপযোগী উল্লেখ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় বৈঠক থেকে। কয়েক ঘন্টার বৃষ্টিতে কোমর পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ এলাকা। নগর জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে নগরবাসী। বাসা বাড়ি দোকানপাটে নালা নর্দমার ময়লা পানি ঢুকে পড়ায় ক্ষোভ জানায় সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। অল্প বৃষ্টিতেই এভাবে তলিয়ে গেছে বন্দরনগরীর চট্টগ্রামের অধিকাংশ এলাকা। নগরীর আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ সহ নগরীর অনেক এলাকায় জমেছে হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি নিচে রাস্তাঘাট। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে চরম দুর্ভোগী নগরবাসী। নালা নর্দমার ময়লা পানি ঢুকে যায় বাসা বাড়ি সহ বিভিন্ন ব্যবসা কেন্দ্রে। এই অবস্থায় যদি এরকম হয়, সামনে গেলে আমার এতটুকু। আমি গেছিলাম শিক্ষা বোর্ডে আমাদের ফর্ম পূরণের টাকা জমা দেওয়ার জন্য, কিন্তু যে কষ্ট আমাকে পোষাতে হয়েছে তা আসলে বলার বাহুল্য না। আমার চ্যালেঞ্জার পাইপ মানে কি বলবো, ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেছে, এরকম অবস্থা। এই রিপেয়ারিং করে আর কিচ্ছু হবে না এখানে। সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা আর নগরীর অধিকাংশ খাল বেদখল হয়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয়দের। ওভারঅল ড্রেনেজ সিস্টেমটা অনেক বেশি উন্নত করার দরকার। আগে একসময় আমরা শুনছি নগরে পানি হয়, এখন শহর নগর হয়ে গেছে। প্রতি বছরও ওরকমই হয়। আমরা কোনো যে সরকার আসবে আসুক, পানির সমাধানটা আমরা পাইতেছি না। এদিকে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। বাসার নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টা থেকে দুপুর 2টা পর্যন্ত চট্টগ্রামে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ৫,৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এরপরও পরিস্থিতির কোনো উন্নয়ন ঘটছে না। অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে চট্টগ্রাম মহানগরীর বিস্তীর্ণ এলাকা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন চট্টগ্রামবাসী। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মেরিকো তৃতীয় ফ্যাক্টরি স্থাপনে মেরিকো বাংলাদেশ লিমিটেডের সাথে জমি লিজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সকালে রাজধানীর বেজা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মেরিকো প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। কর্মসংস্থান হবে প্রায় ৫০০ লোকের। এই কারখানায় মূলত প্রসাধন সামগ্রী এবং পিইটি বোতল প্রস্তুত হবে। চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আহসান, মেরিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আশিস গোপাল সহ অন্যরা। এর সাথে শেষ করছে রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সীমান্ত থেকে দেশের অন্যান্য অঞ্চলে ছড়াচ্ছে ভারতীয় ভেরিয়েন্ট, অনুমোদন পেল চীনের সিনোভ্যাক টিকা। বাজেটে ঋণ নির্ভর প্রণোদনায় আপত্তি বিরোধীদের, ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব করলেন সরকার দলীয়রা। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্রে গেলে দুর্নীতি বাড়বে বলছে সুজন, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে